Hello everyone. This class is related to the commerce children for the 11, 12 for the BCom honors, BBA in various semesters, for the MCom and MBA students who have the financial accounting. So journal is the basic things you need to know how to write the journal entries. Those students who are not able to memorize the golden rule, making frequent mistakes in various steps of the journal, I think that helps a lot if you pay a little bit attention to understand the class. তো চলো ডিসকাশন স্টার্ট করি। Journalize the following transactions in the books of a trader 1st of April 2020. See debit balances, cash in hand, cash at bank, stock of goods, furniture, building, and credit balances, creditors, name of the different creditors is given over there, that is Anant is there, Arya and Co is there. So how to write the journal entries? So if you don't know the golden rule, if it is not possible for you to memorize the golden rule, or if you are not able to think independently, I am giving you a shortcut tricks. All the debit balances write in the debit side, just copy and paste. All the credit balances write in the credit side, just copy and paste. If any differences in there or deficit form in the debit side, fill the deficit with the goodwill account, and if in the credit side, if any deficits are there, filled with the capital reserve. So how to write it? Come to the solution part. See, in the cash account debit, bank account debit, stock account debit, all the debit balances just copy and paste. You don't have to give any intelligence power. চিন্তা করারও দরকার নেই, ক্যালকুলেশন করার দরকার নেই, পরীক্ষার হলে ভয় খাওয়ার দরকার নেই। ডেবিট ব্যালেন্স যেগুলো রয়েছে সব যোগ করে পরপর আমি ডেবিট দিকে লিখে দেব। ক্রেডিট ব্যালেন্স যেগুলো দেওয়া আছে পরপর জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব। এটা করতে কোনো বুদ্ধি লাগে না। তারপরে কি করব, দেখো এখানে শর্টফল হয়েছে ক্রেডিট সাইডে, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট ব্যালেন্সিং ফিগার। জাস্ট হাতে একটা ক্যালকুলেটর নাও, ডেবিট সাইডগুলো যোগ করো, ক্রেডিট সাইডগুলো যোগ করো। ডেবিট দিকে যদি দেখো কম হয়েছে, ইফ এনি শর্টফল ফর্মস ইন দ্য ডেবিট সাইড, পুট উইথ এ গুডউইল অ্যাকাউন্ট, অ্যান্ড ইফ এনি শর্টফল ফাইন্ড আউট ইন দ্য ক্রেডিট সাইড, রাইট দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট। মনে হয় এইভাবে যদি তোমরা ট্রিট করো তোমাদের মিস্টেক হবে না। আর লাস্টে বিং দ্য ব্যালেন্সেস অফ অ্যাসেটস, লায়াবিলিটিস অ্যান্ড ক্যাপিটাল brought from the last year. This is called narration. Narration লিখতে ভুলো না, কেন narration লিখতে ভুলে গেলেই কিন্তু ওখানে হাফ মার্কস চলে যাবে। narration লিখতে ভুলো না। তাহলে আমরা এই ফরম্যাটটা ইউজ করব, ডেট, পার্টিকুলারস, লেজার ফোলিও, ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট, এই ফরম্যাটটা আমরা ইউজ করব। আমরা এইভাবে পরপর ক্রনোলজিক্যালি লিখব। আগের দিন বলেছি ক্রনোলজিক্যালি মানে ডেট ওয়াইজ পরপর লিখব। আর যে ঘটনাটা ঘটবে সেটারই একটা শর্ট ফর্ম, জাস্ট ডেসক্রিপশন ইজ কল্ড দ্য ন্যারেশন অফ দ্য ন্যারেশন ইজ এ স্মল ডেসক্রিপশন অফ দ্য ট্রানজ্যাকশন, সেটা লিখব, ব্যাস, আর কিচ্ছু করার নেই। চলো পরের ট্রানজ্যাকশন কি বলছে। Purchased goods worth rupees 50,000 less 20% trade discount and 5% cash discount, paid rupees 25,000 by check and balance in cash. Business এ two types of discounts are there. One is the trade discount, another one is the cash discount. প্রথমেই খাতায় লিখে নাও যে ট্রেড ডিসকাউন্ট আমাদের অ্যাকাউন্টে হিসেব হবে না, লেখা হবে না। কি বললাম না, দু রকমের ডিসকাউন্ট হয়।
একটা ট্রেড ডিসকাউন্ট আর একটা ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট হিসেবের বইতে লেখা হবে না, হিসেব থেকে বাদ দিয়ে দেব। ক্যাশ ডিসকাউন্টটা হিসেবের বইতে লেখা হবে, কেননা ট্রেড ডিসকাউন্ট যখন একজন বিজনেসম্যান আরেকজন বিজনেসম্যানকে দেয়, যে কারণে এটা এখানে লেখা হয় না। তাহলে 50,000-এর থেকে এই প্রথমে 20% মাইনাস করে দেব। 50,000-এর 20% হবে 5 2 10,000 টাকা। তাহলে অ্যামাউন্টটার 50,000 থাকলো না, ওটা কমে গেল 10,000, হয়ে গেল কত না 40,000। তার উপর 5% ক্যাশ ডিসকাউন্ট অ্যাভেলেবল হবে। ক্যাশ ডিসকাউন্ট কখন দেওয়া হয় এটা বুঝতে হবে, যে যখন পয়সা ক্যাশে বা চেক ব্যাংকে দেওয়া হয়, ইমিডিয়েট পেমেন্ট করা হয়, ইটস জাস্ট এ মোটিভেশন দ্যাট পে মি রাইট নাও, আই এম গিভিং ইউ সাম কনসেশন, দ্যাট ইজ কল্ড ক্যাশ ডিসকাউন্ট। তাহলে ক্যাশ ডিসকাউন্ট যখন আমি ইমিডিয়েট পেমেন্ট করা হয় তখনই ক্যাশ ডিসকাউন্ট অ্যাভেলেবল হয়। তাহলে এখানে 5% ক্যাশ ডিসকাউন্টের হিসেব হবে, কিন্তু 20% ট্রেড ডিসকাউন্ট প্রথমেই আমি মেন হিসেব থেকে বাদ দিয়ে দেব। চলো এবার আমরা জার্নালে কিভাবে লেখা হয় দেখছি। দেখো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, যখন কোনো জিনিস কেনা হয় পারচেস অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট হয়। এর রিজন কি না, গোল্ডেন রুল, চলে এসো নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট এক্সপেন্সেস অর লসেস, ক্রেডিট ইনকামস অর গেইন। পারচেস যখন করছো এক্সপেন্সেস ডেবিট হবে। যত রকম, তোমরা একটা কাজ করো, টিউটোরিয়াল নোটে লিখে নাও যে যত রকম এক্সপেন্সেস খরচা সব সময় চোখ বন্ধ করে ডেবিটে লিখে দেব, গোল্ডেন রুল ভাবার দরকার নেই। তাহলে 40,000 টাকার পারচেস করা হয়েছে, ইমিডিয়েট 25,000 আমি চেকে পেমেন্ট করেছি। চেকে পেমেন্ট করলে টু ব্যাংক, কেন কি টাকাটা ব্যাংক থেকে মাইনাস হয়। ব্যাংক কেন ক্রেডিট হলো আমি কি বলেছি, যখন টাকা আসবে ডেবিট, যখন বেরিয়ে যাবে ক্রেডিট। এখানে 25,000 25,000 টাকা ব্যাংক থেকে বেরিয়ে গেল, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিটেড। ক্যাশ অ্যাকাউন্ট কত, ওই দেখো বাকি, তাহলে 40,000 টাকা থেকে 25,000 টাকা বাদ দিলে কত থাকে, 15,000 টাকা। সেই 15,000 টাকার আবার ডিসকাউন্ট দিয়েছে 2,000 টাকা। ডিসকাউন্টটা ক্রেডিট কেন হলো না, ডিসকাউন্ট রিসিভড। যদি ডিসকাউন্ট রিসিভড হয় তাহলে ক্রেডিট হয়। কেন ক্রেডিট হয়, অ্যাজ পার নমিনাল রুল, ডেবিট এক্সপেন্সেস অর লসেস, ক্রেডিট ইনকামস অর গেইন। যখন আমি ডিসকাউন্ট পাচ্ছি দ্যাট ইজ মাই গেইন। তো যেহেতু গেইন, সেই জন্য ডিসকাউন্ট রিসিভড অ্যাকাউন্টটা ক্রেডিট হয়। তো তাহলে প্রথম টিউটোরিয়াল নোট কি করবে, ট্রেড ডিসকাউন্ট হিসেবের বইতে লেখা হয় না, ওটা প্রথমে মাইনাস করে দেব। আর যেটুকু পোরশন পেমেন্ট হচ্ছে ক্যাশে বা ব্যাংকে ইমিডিয়েট, সেই অ্যামাউন্টের ওপরে আমি ক্যাশ ডিসকাউন্টটা হিসেব করব, এন্টায়ার অ্যামাউন্টের উপর নয়। ঠিক আছে, এখানে একটা ছোট নোট আছে যে ট্রেড ডিসকাউন্ট ইজ নট শোন বাট ক্যাশ ডিসকাউন্ট ইজ শোন ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, এটা মাথায় রাখতে হবে। চলো পরের ট্রানজাকশন কি আছে দেখছি। ₹2646 রিসিভড ফ্রম বিজয় অ্যান্ড অ্যালাউড হিম ডিসকাউন্ট অফ ₹54 2,646 2646 রিসিভড ফ্রম বিজয়। চলে এসো 3 তারিখে। 3 তারিখে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কত 2646, ডিসকাউন্ট অ্যালাউড কত হয়েছে না 54। এখানে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট কেন হলো না, আমি যখন কাউকে ডিসকাউন্ট দিচ্ছি সেটা তখন আমার কাছে লস। ডিসকাউন্ট রিসিভ, ডিসকাউন্ট অ্যালাউড এগুলো কিন্তু নমিনাল অ্যাকাউন্টের মধ্যে আসে। নমিনাল অ্যাকাউন্টের রুল আছে ডেবিট এক্সপেন্সেস অর লসেস, ক্রেডিট ইনকামস অর গেইন। তাহলে আমি যখন কাউকে ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট আমি অ্যালাউ করছি, দ্যাট ইজ মাই লস, যে কারণে এটা ডেবিটে এসেছে। তাহলে 2646 প্লাস 54 অ্যাড করো, অ্যাড করলে হবে 27002 বিজয়। জাস্ট লোকটার নামটাকে আমি কপি পেস্ট করে বসিয়ে দেব।
তারপরের জার্নাল কি আছে 5 তারিখ 5th কি আছে বট ₹100 শেয়ারস ফ্রম ভারত লিমিটেড অ্যাট দ্য রেট অফ ₹15 পার শেয়ার ব্রোকারেজ পেড ₹30। তাহলে 100টা শেয়ার কেনা হয়েছে, এক একটা শেয়ারের দাম কত 15 টাকা, 15 রুপিস পার শেয়ার, ব্রোকারেজ পেড ₹30। এসব 5 তারিখে কি আছে না ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। যখন শেয়ার ডিবেঞ্চার বা কোথাও ইনভেস্ট করো তখন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট হয়। তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে 100টা শেয়ার 15 টাকা করে কত হচ্ছে 1500 টাকা, 100 ইন্টু 15 রুপিস 1500। আর যেহেতু ব্রোকারেজ আমাকে পেমেন্ট করতে হয়েছে তাহলে এটা শেয়ারের দামের সঙ্গে চলে আসবে ওই 30 রুপিস। তাহলে 30 রুপিস আমি এখানে অ্যাডিশন করে নেব, তাহলে কত অ্যামাউন্টটা হলো 1530। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি শিখলাম যে যখন আমি কোনো ইনভেস্টমেন্ট করব ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট অলওয়েজ ডেবিট হয়। এর লজিক কি আছে না ইনভেস্টমেন্ট ইজ মাই রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট মানে অ্যাসেট রিলেটেড অ্যাকাউন্ট। তাহলে যখন কোনো ইনভেস্টমেন্ট আসছে দেখো ডেবিট হোয়াট কামস ইন, ক্রেডিট হোয়াট গোজ আউট, এখানে ক্যাশ বেরিয়ে যাচ্ছে যে কারণে ক্যাশ অ্যাকাউন্টটা ক্রেডিট হচ্ছে। সবসময় গোল্ডেন রুলটা মাথার মধ্যে রাখবে, তাহলে চান্সেস অফ মিস্টেকস অনেক কম হবে। তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট কেন হচ্ছে না ক্যাশ বেরিয়ে যাচ্ছে। আগের মতো খাতায় লিখে নাও যে ক্যাশ যখন আসবে তখন ডেবিট, ক্যাশ যখন বেরিয়ে যাবে তখন ক্রেডিট। যাদের গোল্ডেন রুল মনে রাখতে প্রবলেম হয় তারা এইটা মনে রাখো যে যখন ক্যাশ বা ব্যাংক আসবে ডেবিট, যখন বেরিয়ে যাবে তখন ক্রেডিট। এখানে ইনভেস্টমেন্ট এসেছে তাহলে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ বেরিয়ে যাচ্ছে টু ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর যে ঘটনাটা ঘটলো বিং দ্য পারচেস অফ 100 শেয়ারস অফ ভারত লিমিটেড অ্যাট দ্য রেট অফ 15 পার শেয়ার, ওটা আমি লিখে দিলাম। চলো পরের জার্নাল এন্ট্রি কি আছে দেখি। 8 তারিখে এপ্রিল অ্যাট গুডস কস্টিং ₹500 ওয়ার ড্যামেজড ইন ট্রানজিট। ইন ট্রানজিট মানে রাস্তাতে ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই ক্লেম ওয়াজ মেড অন দ্য রেলওয়ে অথরিটিস ফর দ্য সেম। আমি একটা ক্লেমের জন্য আমি অ্যাপ্লাই করেছি, ক্লেম মেড ফর দ্য রেলওয়ে অথরিটিস। তো 8 তারিখে এসো, 8 তারিখে কি জার্নাল এন্ট্রিজ হবে না রেলওয়ে ক্লেম অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস। এখানে পারচেস কেন হলো এটা বুঝতে হবে যে মালগুলো আমার নষ্ট হয়ে গেছে দ্যাট গুডস বিলংস টু আওয়ার পারচেস অ্যাকাউন্ট। আগে তো আমি মাল কিনেছিলাম, নাহলে মালটা এলো কোথা থেকে। তাহলে এই যে 500 টাকার মাল নষ্ট হলো এটা যদি পারচেস অ্যাকাউন্টকে ক্রেডিট না করি তাহলে পারচেসে তো এই দেখো 40,000 টাকা, আগের দেখো এপ্রিলের 1 তারিখে 40,000 টাকা পারচেসে আছে। এখন যদি ওই 500 টাকা আমি পারচেসের এগেনস্টে মাইনাস না করে নিই তাহলে পারচেস তো 40,000 টাকাই থেকে যাবে। কিন্তু পারচেস তো এখন 40,000 টাকা নেই। কেন নেই না 500 টাকার মাল নষ্ট হয়ে গেছে। যেহেতু 500 টাকার আমার গুডস মাল নষ্ট হয়ে গেছে তাহলে ওই 500 টাকা যদি পারচেসকে আমি ক্রেডিট হিসাবে শো না করি তাহলে তো আমার হিসেবে গন্ডগোল হয়ে যাবে, যে কারণে পারচেস অ্যাকাউন্টটা এখানে ক্রেডিট করা হয়েছে। আর রেলওয়ে ক্লেম অ্যাকাউন্টকে ডেবিট করেছি কেন না ক্লেম মেড করা হয়েছে। চলো এবার পরের কি বলছে। পেড ₹5,292 in cash to Anand and discount allowed by him 108। আমি কাকে পেমেন্ট করেছি না আনন্দকে। কত টাকা পেমেন্ট করেছি 5,292। ডিসকাউন্ট অ্যালাউড বাই হিম, কে কাকে ডিসকাউন্ট দিয়েছে আমি ডিসকাউন্ট পেয়েছি। ডিসকাউন্ট অ্যালাউড বাই হিম অন্য লোকে আমাকে ডিসকাউন্ট অ্যালাউ করেছে, এগুলো মানেগুলো বুঝতে হবে। যে অন্য লোকে আমাকে ডিসকাউন্ট দিয়েছে দ্যাট মিন্স আই গট দ্য ডিসকাউন্ট। আর আমি যখন ডিসকাউন্ট পাচ্ছি সেটা অবভিয়াসলি আমার জন্য ভালো। আমার জন্য ভালো মানে আমার কাছে ওটা গেইন হয়ে যাচ্ছে। তাহলে চলো এবারে এপ্রিল 10-এ কি জার্নাল এন্ট্রিজ দেখি আমরা। আনন্দ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টু ডিসকাউন্ট রিসিভড। ডিসকাউন্ট রিসিভড যখন করলাম তখন আমার গেইন হলো। গেইন যখন হলো নমিনাল অ্যাকাউন্টের রুলে এসো, ক্রেডিট ইনকামস অর গেইন। কেন না নমিনাল অ্যাকাউন্টটা হচ্ছে আয় ব্যয় রিলেটেড।
যে কোনো ইনকাম হবে, এক্সপেন্ডিচার হবে, গেইন হবে, লস হবে, এগুলো আমি নমিনাল অ্যাকাউন্টে নিই। আগেও একই কথা বলেছি, যদি ভুলে যাও কোথাও লিখে নিতে পারো। তাহলে ডিসকাউন্ট রিসিভড 108কে আমাকে ক্রেডিটে রাখতে হবে। ক্যাশ কত পেমেন্ট করলাম, 5292, দুটোকে অ্যাড করে টু আনন্দকে আমি ডেবিট করে দেব। ঠিক আছে, এবার চলো পরের এন্ট্রি কি আছে দেখি। 13-এ কি আছে, রিসিভড এ চেক ফ্রম দ্য রেলওয়ে ইন ফুল সেটেলমেন্ট, মানে অফ দ্য গুডস ড্যামেজড ইন ট্রানজিট, মানে রেলওয়ের কাছ থেকে আমি পুরো টাকাটা পেয়ে গেলাম 13 তারিখে। আমি ক্লেম করেছিলাম কবে, না 8 তারিখে, আমি পেলাম কবে, 13 তারিখে। তাহলে চলো 13 তারিখে আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। যখনই টাকা আসবে বা যাবে আমাকে জার্নাল এন্ট্রি করতে হবে। কত টাকা পেলাম, 500 টাকা পেলাম। আগে রেলওয়ে ক্লেমকে ডেবিট করেছিলাম, দেখো রেলওয়ে ক্লেমকে ক্রেডিট করলাম, মানে ডেবিট ক্রেডিট কাটাকাটি হয়ে যাবে অটোমেটিক্যালি যখন আমি লেজার করব। তাহলে 500, তাহলে এই 500 টাকা আমি রেলওয়ে ক্লেমকে ক্রেডিট করলাম। ডেবিটে কি এলো, ব্যাংক, কেন না আমাকে চেক দেওয়া হয়েছে। চেক দেওয়া হলে টাকাটা কোথায় আসে, ব্যাংকে আসে, চেকটা ব্যাংকে জমা করার পরে, যে কারণে ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করা হয়েছে। আমি কি বলেছি, টাকা বা চেক যখন ব্যাংকে যখন বাড়বে, ইনক্রিজ হবে ব্যালেন্স, তখন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব। যদি ক্যাশ ব্যালেন্স ইনক্রিজ হয় তাহলে আমি ক্যাশ অ্যাকাউন্ট ইনক্রিজ করব, তার মানে ডেবিট হবে। অ্যাসেট যখনই বাড়বে চোখ বন্ধ করে আমি ডেবিট করে নেব। নিজেদের মতো করে খাতায় এগুলো ছোট ছোট করে লিখে নিতে পারো, তাতে ভুল কম হবে। এবার পরের কি আছে 15, অনুপম ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। ইনসলভেন্ট মানে কি, দেউলিয়া, মানে তার আর টাকা পয়সা পেমেন্ট করার ক্ষমতা নেই, দেউলিয়া হয়ে গেছে, তার কাছে কিছু নেই। অ্যান্ড এ ডিভিডেন্ট অফ 50 পয়সা ইন এ রুপি ইজ রিসিভড ফ্রম হিম ইন ফুল সেটেলমেন্ট। তার মানে কি, অনুপম দেউলিয়া হয়ে গেছে, অনুপমের কাছ থেকে আমি কত পাবো, 50 পয়সা ইন এ রুপি, 1 টাকায় 50 পয়সা, মানে কত পেলাম, মানে 50% পেলাম ইন ফুল সেটেলমেন্ট। তাহলে আমাকে দেখতে হবে অনুপমের কাছে আমি কত টাকা আমি পেতাম, আমাকে সেটা দেখতে হবে। এখানে অনুপম কোথায় আছে, অনুপম ডেটার্স হিসাবে তো এখানে নেই, অনুপমের নাম কোথাও পাওয়া যাচ্ছে না। অনুপমের সঙ্গে আমাদের কি ট্রানজ্যাকশন হয়েছে দেখতে হবে। অনুপমের সঙ্গে তো কোনো ট্রানজ্যাকশন এখানে শো করছে না 15-এ। এখানে তাহলে আগের মাসের কোনো ট্রানজ্যাকশন হবে, এপ্রিল মাসের ট্রানজ্যাকশন নয়। তাহলে এখানে 1800 কী হিসাবে শো করছে, এখানে অনুপমের তো কোনো কিছু ব্যালেন্স এখানে শো করছে না। সরি, এখানে অনুপম দেখো এখানে ডেবিটে 1800 টাকা দেওয়া আছে, ডেবিট ব্যালেন্স দেখো অনুপম 1800 টাকা দেওয়া আছে অ্যাজ এ ডেটার। তার মানে কি, আমি অনুপমের কাছে 1800 টাকা পেতাম, তার 50% পাবো। কেন বলেছে 50 পয়সা ইন এ রুপি, দেখো 50 পয়সা ইন এ রুপি ইজ রিসিভড ফ্রম হিম ইন ফুল সেটেলমেন্ট। তাহলে 1800 টাকা 1800, তার 50% কত হয়, 900 টাকা, 900 রুপিস। এবার চলে এসো জার্নালে। তাহলে এখানে 15-এ ব্যাংক ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, দেখো 900 টাকা 900 রুপিস। ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট, এটা বুঝতে হবে, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট 900 টাকা, এটা কেন হলো না, একটা টিউটোরিয়াল নোট লিখে নাও। ব্যাড ডেপ্ট মানে কি না, যখন আমি কারোর কাছে টাকা পেতাম, আমি যার কাছে টাকা পাই তাকে বলা হয় ডেটার, আমাকে যাকে টাকা দিতে হবে তাকে বলা হয় ক্রেডিটার। তাহলে এখানে অনুপম আমার ডেটার, কেন না আমি অনুপমের কাছে টাকা পাবো, যে কারণে অনুপম আমার কাছে ডেটার। কত টাকা পেতাম, 900 টাকা, 1800 টাকা, কত পেলাম, 900 টাকা, আর কত পেলাম না, 900। এই 900 আমি তো আর পাবো না, কেন না অনুপম ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট মানে দেউলিয়া হয়ে গেছে, মানে ওর কাছে আর টাকা পাওয়া যাবে না। তখন এই যে টাকাটা পেলাম না, ওই 900 রুপিস, ওটাকে বলা হয় ব্যাড ডেপ্ট।
বিএডি ব্যাড, ব্যাড মানে খারাপ জানো। ডিইবিটি ডেব্ট, ডেব্ট মানে লোন, মানে যে লোনটা খারাপ হয়ে গেছে। এই রকমেরই বাংলা হয়। অ্যাকচুয়ালি অ্যাকাউন্টস তো বাংলায় হয় না, আমি তবুও চেষ্টা করছি যারা বেঙ্গলি মিডিয়ামের কোনো স্টুডেন্ট, কেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্কুল অনেক বেশি, বেঙ্গলি মিডিয়ামের স্কুল অনেক বেশি। সিবিএসসি বা আইসিএসসি আইএসসির ছেলেমেয়েরা তো ইংলিশ ভালো বোঝে, কোনো সমস্যা নেই, কিন্তু বেঙ্গল বোর্ডের যারা ছেলেমেয়ে যারা বাংলাতে লেখাপড়া করে বেঙ্গলি মিডিয়াম, তাদের যাতে কোনো সমস্যা না হয়, যে কারণেই চেষ্টা করি যতটা বাংলায় কথা বলার। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট, তাহলে কি শিখলে এখান থেকে, যে যখন আমি কারো কাছে টাকা পেতাম কিন্তু পার্মানেন্টলি আর টাকাটা পাবো না, তখন ওটাকে বলা হয় ব্যাড ডেপ্ট। আর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট সবসময় ডেবিট হয়। কেন ডেবিট হয় না, ব্যাড ডেপ্ট ইজ মাই লস। ব্যাড ডেপ্ট কিন্তু নমিনাল অ্যাকাউন্ট, ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে রুলে কি আছে, ডেবিট এক্সপেন্সেস অর লসেস, ক্রেডিট ইনকামস অর গেন। এখানে ব্যাড ডেপ্ট কি না, আমার লস, এটা এক্সপেন্ডিচার নয়, এটা লস। যে যখন আমি কারো কাছে টাকা পেতাম অথচ আমি আর টাকাটা পাবো না, এটা লস। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। এপ্রিল 15-এর পর কি আছে, এপ্রিল 18 সোল্ড 40 শেয়ার্স অফ ভারত লিমিটেড অ্যাট দ্য রেট অফ 18 পার শেয়ার, ব্রোকারেজ পেড 15। তাহলে আগে আমি শেয়ার কিনেছিলাম ভারত লিমিটেডের, কতগুলো শেয়ার কিনেছিলাম, 100টা শেয়ার কিনেছিলাম, দেখো 5 তারিখে। এখন 40টা শেয়ার বিক্রি করে দিলাম 100টা থেকে। কত টাকা করে বিক্রি করলাম না, 18 টাকা করে বিক্রি করলাম। তাহলে চলো এবার 18-এ কি জার্নাল আছে দেখি, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট কি আছে না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট, তাহলে 40 টাকা করে যদি শেয়ার হয়, তাহলে 40 ইন্টু 18, 18 টাকা করে হিসেব করো, এটা ক্যালকুলেটার নাও। 40 ইন্টু 18 কত হয় না, 720 টাকা, 720 রুপিস। ওখান থেকে ব্রোকারেজ মাইনাস করা হয়েছে। ব্রোকারেজ কত ছিল, ব্রোকারেজ ছিল হচ্ছে 15 রুপিস, 15 টাকা। তাহলে 720 টাকা থেকে 15 টাকা মাইনাস করে দেব, কেন ব্রোকারেজ তো আমাকে পেমেন্ট করতে হয়। তাহলে আলটিমেটলি আমি কত পাবো না, 720 টাকা থেকে 15 টাকা যদি মাইনাস করে দেওয়া হয়, হাতে থাকে 705 টাকা, 705। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট। এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট কেন হলো না, আমি যখন টাকা পেলাম, শেয়ার বিক্রি করলাম, টাকা পেলাম, যখনই আমি টাকা পেলাম তখনই ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। আর ইনভেস্টমেন্ট বেরিয়ে গেল রিয়েল অ্যাকাউন্ট। এখানে ক্যাশ অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট দুটোই রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ এসেছে ডেবিট, যখন আসে ডেবিট, যখন বেরিয়ে যায় ক্রেডিট। এখানে ক্যাশ এলো তার জন্য ডেবিট, ইনভেস্টমেন্ট বেরিয়ে গেল তার জন্য ক্রেডিট, 705 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কত আছে, এপ্রিল 20, এপ্রিল 20 bought a delivery van for ₹21,000 for delivering goods to customer। তাহলে আমি একটা ডেলিভারি ভ্যান কেনা হয়েছে কত, 21,000 দিয়ে। তাহলে 20 তারিখের এন্ট্রি কত হবে না, ডেলিভারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, টাকাটা বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরের এন্ট্রি কি আছে 22-তে, পেড ফর চ্যারিটি, পোস্টেজ, স্টেশনারি। পেমেন্ট হয়েছে, অবভিয়াসলি পেমেন্ট হয়েছে। পেমেন্ট হলে টাকা বেরিয়ে যায়, যখনই টাকা বেরিয়ে যাবে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে 501200199। তাহলে এসো এবার 22 তারিখের এন্ট্রি দেখি। 22 তারিখের এন্ট্রি দেখো, জাস্ট কপি পেস্ট। চ্যারিটি অ্যাকাউন্ট ডেবিট, অল এক্সপেন্সেস ডেবিট টু ক্যাশ 900 বিং দ্য ক্যাশ পেড ফর চ্যারিটি, পোস্টেজ অ্যান্ড স্টেশনারি। তারপরে কি আছে 30 তারিখ 30th, 1 month's interest on Mrs. Anita's loan at the rate of 12% per annum became due but not paid। এবারে দেখতে হবে যে এই মিসেস অনিতাস লোন, মিসেস অনিতাস লোন, দেখো মিসেস অনিতাস লোন কত ছিল, 1 লাখ টাকা। তাহলে এই 1 লাখ টাকার ওপর 12% ইন্টারেস্টে, তাহলে 12%, দ্যাট ইজ 12/100 ইন্টু 1 লাখ, কত হচ্ছে 12,000 টাকা। তার 1 মান্থস ইন্টারেস্ট, তাহলে বছরে যদি 12 হয়,
মাসে কত না 1000 টাকা, তাহলে ওই 1000 টাকা দেখো ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু মিসেস অনিতাস লোন 1000 টাকা, ইন্টারেস্ট কিন্তু ডিউ বাট নট পেড, তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু অনিতাস লোন অ্যাকাউন্ট, যদি পেড হতো তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ করা হতো। তো বাদবাকি এন্ট্রিগুলো আর কিছু নেই, শুধু টাকা এসেছে আর বেরিয়েছে, কোথাও সেল হয়েছে, কোথাও স্যালারি রেন্ট পেমেন্ট হয়েছে, সেলস হয়েছে। আবার নেক্সট দিন আবার জার্নাল নিয়ে আসবো, তোমরা এটা প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা মনে হয় বুঝতে অসুবিধে হচ্ছে, তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে একটু মেনশন করো।